হ্যালো স্টুডেন্টস, আমি পরিমল স্যার। আমি আপনাদের কাছে এসেছি যে মাইক্রোসফট ওয়ার্ড আমরা শুরু করেছি তার ওই যে 2 নাম্বার লেসন সেটা আমি আজকে শুরু করব, ঠিক আছে? তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা বেসিক কিছু জিনিসগুলো জেনেছি বা শিখেছি, ঠিক আছে? তার যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে আমরা কিছু ফরম্যাটিংয়ের কাজগুলোও করেছি। যাই হোক, আজকে আমরা যেখান থেকে শুরু করব, যে প্রথম থেকে যেখান থেকে শুরু করব সেটা করে নেব। তার আগে মাইক্রোসফট ওয়ার্ডে যেহেতু কাজ করবো, অতএব ওয়ার্ড ওপেন কীভাবে করতে হয় সেটা একটু দেখে নেব, ঠিক আছে? তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে গেলে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে, প্রথমে যাব আমরা কোথায়, স্টার্ট বাটন থেকে, তারপরে যাব হচ্ছে অল প্রোগ্রামসের মধ্যে, তারপরে আমরা চলে যাব মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর তারপরে চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এতে ক্লিক করব। ক্লিক করলে যে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটা সেটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওয়ার্ডের উইন্ডোটা ওপেন হলো। এবার এই ওয়ার্ডের উইন্ডোটাকে ওপেন করার পর তারপরে এখানে আমরা বিভিন্ন কিছু কাজগুলো আজকে আবার করব, ঠিক আছে? প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার নিয়ে, ঠিক আছে? এই হেডার অ্যান্ড ফুটারটা কি? হেডার হচ্ছে সাধারণত কোনো একটা ডকুমেন্টেশন তৈরি করলে তার ওপরের দিকে যে আমরা একটা হেডিং দিই সেটাকেই বলা হয় হেডার। আর ফুটার হচ্ছে সাধারণত পেজ নাম্বার বা এই ধরনের কিছু যখন আমরা লিখি, যেরকম পিটিও বা প্লিজ টার্ন ওভার, পরের পেজে যাওয়ার জন্য লেখা হয়, এরকম কাজের ক্ষেত্রে ফুটারটাকে ইউজ করা হয়ে থাকে। এই হেডার অ্যান্ড ফুটার এই দুটো অপশন আমরা এই পেজের মধ্যে কোথায় অ্যাপ্লাই করব? মাইক্রোসফট ওয়ার্ডের এই যে উইন্ডোটা ওপেন করলাম, এর ঠিক ওপরের দিকে যে কার্সারটা যেখানে ব্লিঙ্ক করছে তার ওপরের যে এরিয়াটা, কার্সারটা এত নিচে উপরের জায়গাটা ছেড়ে দিয়ে নিচের দিকে আছে, তার কারণে এই যে উপরেরটা হচ্ছে হেডার এরিয়া। যখন আমরা হেডারে কাজ করব তখন মেইন পেজের মধ্যে কোনো কাজ করা যায় না, তখন হেডারটাই কমপ্লিট করবো। হেডার বন্ধ করে দিলে তবে আবার আমরা পেজের মধ্যে চলে আসতে পারবো। হেডার ফুটারে যখন কাজ করব তখন হেডার ফুটারের কাজটাই করতে হবে, তখন কিন্তু পেজে কাজ করা যাবে না। আর যখন আমরা এই নর্মাল পেজের মধ্যে কাজ করব তখন কিন্তু হেডার ফুটারে কোনো কাজ করা যাবে না। হেডার সাধারণত পেজের উপর দিকের পার্টটা যেটা থাকে সেখানে হেডার, আর পেজের নিচের দিকের কিছুটা পার্ট বা কিছু অংশ ওখানে থাকে ফুটার। তাহলে এই হেডার অ্যান্ড ফুটার এই দুটোকে সেট করতে হয়। হেডারে আমরা একটা হয়তো হেডিং দেব, ঠিক আছে? আর ফুটারে সার্কেল পেজ নাম্বারটা দেবো। কীরকম? হেডারে একটা হেডিং দিলাম, দেওয়ার পরে যদি আমি পেজ নিতে থাকি, পরবর্তীকালে পেজগুলোতে দেখবেন হেডিংটা বা হেডারটা অটোমেটিক চলে আসছে, আর পেজ নাম্বারটা অটোমেটিকলি 1 2 3 4 এরকম করে চেঞ্জ হচ্ছে, সেটাকে আমাকে দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে চলে যাচ্ছে। ম্যানুয়ালি আমি সেট করবো না, পেজ নাম্বারটা অটোমেটিকলি চেঞ্জ হবে। তো এই যে কাজগুলো করতে হবে, এই জন্য আমরা কি করব, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা ওপেন করে নিয়েছি। এই ওয়ার্ড ওপেন করার পর তারপরে এইখানে আমাদের যে ট্যাবের মধ্যে যেতে হবে সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব। তাহলে ইনসার্ট ট্যাবের মধ্যে গিয়ে তারপরে কোথায় যেতে হবে? ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন পাবো, এই যে ইনসার্ট ট্যাবের মধ্যে আছে একটা হেডার আর একটা হচ্ছে ফুটার। আমরা প্রথমে নিচ্ছি হচ্ছে হেডার, ঠিক আছে? তাহলে হেডারে ক্লিক করতে হবে। হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পর ওর আন্ডারে অনেকগুলো স্টাইল বা ডিজাইনগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? যে হেডার ডিজাইনগুলো, এই ডান দিকে যে স্ক্রল বারটা আছে ওটাকে ধরে যদি স্ক্রল করি নিচের দিকে আসে, বিভিন্ন ধরনের যে হেডিংগুলো আছে সেগুলো এই যে দেখুন আসছে। এখান থেকে যে কোনো একটা হেডার স্টাইল আমি অ্যাপ্লাই করে নেব, ঠিক আছে? তো এখান থেকে আমি হয়তো একটা হেডার স্টাইল সিলেক্ট করলাম, আমি হয়তো এই স্টাইলটা নিচ্ছি। তাহলে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন পেজের ওপরের দিকে ওখানে যে স্টাইলটা ছিল সেম টু সেম স্টাইলটাই পেজের ওপরের দিকে চলে আসলো। আর দেখুন পেজের ওপরের পার্টটায় কার্সারটা এখন ক্লিক করছে, মেন পেজে ক্লিক হচ্ছে না, ওপরের দিকে এখানে হেডার এরিয়াতে ক্লিক হচ্ছে। এবার এই হেডার এরিয়ার মধ্যে যেখানে হয়তো ডকুমেন্ট টাইটেল দিতে বলছে বা লেখা আছে ওইটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমার এখানে যেমন মিডিল পজিশনে টাইটেলটা দিতে বলছে, এটাতে ক্লিক করতে হবে। তাহলে এখানে ক্লিক করে কি লেখা আছে এখানে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেলটা দিতে বলছে। আমি এখানে হেডিংটা হয়তো দেবো মাইক্রোসফট ওয়ার্ড, তাহলে এখানে এটা আমাকে লিখে নিতে হবে। এখানে আমি লিখে নিচ্ছি MICROSOFT মাইক্রোসফট ওয়ার্ড লিখলাম। মাইক্রোসফট ওয়ার্ড লেখার পরে এই মাইক্রোসফট ওয়ার্ড লেখাটাকে সিলেক্ট করে নেব, কারণ এটা হেডিং তো এটা বড় হয়ে থাকবে, এটা জাস্ট ছোট হয়ে আছে। এটাকে বড় করতে গেলে কোথায় যেতে হয়, কোথায় যেতে বলেছিলাম, তার জন্য আবার যেতে হবে হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবের মধ্যে দেখুন এই যে যেখানে ফন্টের সাইজ দেওয়া আছে এখান থেকে ক্লিক করে একটা ফন্ট সাইজ নিলাম।
আমি হয়তো 36 নিলাম, আপনারা এর থেকে বড়ও নিতে পারেন, আবার এর থেকে ছোটও নিতে পারেন। নেওয়ার পরে এখানে বি মানে বোল্ড, ইউ মানে আন্ডারলাইন, এই দুটো অপশন আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে বোল্ড অ্যান্ড আন্ডারলাইনটা হয়ে গেল। তো এই ছিল হচ্ছে হেডারের কাজটা বা হেডিংটা দেওয়ার কাজ, আমি হেডিংটা দিয়ে দিয়েছি। হেডার যখন হয়ে গেল তাহলে এবার আমাকে কী করতে হবে, ফুটার অ্যাপ্লাই করতে হবে। ফুটার অ্যাপ্লাই করার জন্য আবার কি করতে হবে, তাহলে আবার আমাকে ইনসার্ট ট্যাবে কিন্তু যেতে হবে, ওই হেডার আর ফুটার পাশাপাশি যে দুটো অপশন ছিল সেখানে ফুটারে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবে গেলাম, এই হচ্ছে ফুটার, ফুটারে ক্লিক করে এখান থেকে দেখুন বিভিন্ন স্টাইলগুলো আছে, আবার স্ক্রল করলে ওপর নিচে যেতে পারবো। তো এখান থেকে আমি হয়তো নিলাম এই যে অ্যালফাবেট যে ফুটারটা আছে এটা নিলাম, আরও অন্যান্যগুলো আছে যেগুলো নিতে পারেন আপনারা। অ্যালফাবেট নিলাম, নিয়ে ক্লিক করলেই দেখবেন পেজের নিচের দিকে চলে আসলাম অটোমেটিকলি। আর এই যে এখানে পেজ 1 লেখাটা এসছে, পেজ 1 লেখাটা এসছে, এটা অটোমেটিকলি পেজ 1 2 3 4 করে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে এটা নেওয়া থাকলো। দিয়ে এই যে হেডার অ্যান্ড ফুটার দুটোরই আমরা কিন্তু কাজটা করে নিলাম, উপরে হেডার নিচে হচ্ছে ফুটার। নেওয়ার পরে এবার কী করতে হবে, হেডার ফুটারটাকে বন্ধ করে দিতে হবে, কারণ হেডার ফুটার বন্ধ না করলে কিন্তু আমি পরের কাজগুলোতে যেতে পারবো না। কোথা থেকে করব, তার জন্য এই যেতে হবে হচ্ছে এই যে ডিজাইন ট্যাব, এর আন্ডারে এই হচ্ছে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, হেডার অ্যান্ড ফুটার ক্লোজ হলো। তাহলে উপরে হেডিং দেওয়া আছে, নিচে হচ্ছে ফুটারে পেজ নাম্বার দেওয়া আছে। এখানে এবার নতুন একটা পেজ নেব, যেন আমরা পরের পেজটাতে গিয়ে দেখতে পাবো যে কী চেঞ্জটা আসছে। তো নিউ পেজ নিতে গেলে কী করতে হবে, এই পেজটা লেখা কমপ্লিট হলে তবেই আরেকটা নতুন পেজ আসে, তো এটাতে তো অনেকটা সময় লাগবে। তারা শর্টকাট কীভাবে একটা পেজ নেওয়া যায়, তার শর্টকাট প্রসেসটা হচ্ছে কিবোর্ড থেকে CTRL বলে যে একটা কি আছে, CTRL, ওই CTRLটাকে কন্ট্রোল বলা হয়, কন্ট্রোল কিটা চেপে ধরে জাস্ট এন্টার প্রেস করতে হবে, কন্ট্রোল এন্টার প্রেস করলাম। দেখুন এইখানে আরেকটা পেজ চলে এসছে, ওপরেরটা একটা পেজ আছে, এই যে দেখুন ওপরের পেজটা, নিচের পেজটাতে দেখুন অটোমেটিকলি হেডারটা কিন্তু চলে এসছে, হেডিংটা এটা দেখুন, আমি একটা পেজে প্রথম পেজটাতে দিয়েছিলাম, পরের পেজটাতে অটোমেটিক চলে আসলো। এটাই হচ্ছে সুবিধা। আমি যদি এমনি হেডার ফুটার ছাড়া লিখতাম তাহলে শুধু উপরের পেজটাতেই থাকতো, নিচেরটাতে কিন্তু আসতো না। যেহেতু হেডার ফুটারে লিখেছি সেই জন্য অটোমেটিকলি পরের পেজেও সেম হেডিংটা চলে এসছে। তাহলে উপরে হেডিংটা এসছে, নিচের পেজের নাম্বারটা কি হয়েছে দেখে নিচ্ছি। এই দেখুন পেজের নাম্বারটা হয়ে গেছে 2, প্রথমেরটা ছিল 1। আবার যদি কন্ট্রোল এন্টার করি, আবার কন্ট্রোল এন্টার করলাম, আবার উপরে হেডিংটা চলে এসছে, নিচে পেজের নাম্বারটা 3। তো এইভাবে আমরা কিন্তু পেজের নাম্বার, হেডিং এগুলো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। এটা কোথায় করলে, যদি আমরা হেডার ফুটারে কাজটা করি। তাহলে এই হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন হেডার ফুটার। নেক্সট তারপরে আমরা যে পার্টটায় চলে যাব, তারপরে যেটা করব সেটা হচ্ছে অটো টেক্সট। এই মাইক্রোসফট ওয়ার্ডে অটো টেক্সট বলে একটা পার্ট আছে, যেখানে আমরা এই কাজটা করব, বা এই কাজটা কীরকম ধরনের একটু বলে নিই। ওই অটো টেক্সটটা অনেকটা অটো কারেক্টের মতো। আমরা আগের ক্লাসগুলোতে যেটা অটো কারেক্ট করেছিলাম, অটো কারেক্ট মানে একটা কোনো শর্ট নেম লিখলাম, এন্টার বা স্পেস দিলেই ওর ফুল নেমটা চলে আসছিল। কিন্তু অটো কারেক্টের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, মানে এর তৈরি করার জায়গাটা, লোকেশনটাও আলাদা, বা এটা এন্টার বা স্পেস দিলে আসে না। আগের দিনেরটার ক্ষেত্রে অটো কারেক্টের ক্ষেত্রে কি হয়েছিল, সেক্ষেত্রে শর্ট নেমটা সেটা আমরা নিতে পারছিলাম না, ওটা লিখলেই তো ওর ফুল নেমটা চলে আসছিলো। কিন্তু আজকের ক্ষেত্রে দুটোই নিতে পারি, শর্ট নেমটাও নিতে পারি আর ফুল নেমটাও নিতে পারি। আমরা যদি এরকম এখানে তৈরি করি, ধরে নেন আমরা যে অটো টেক্সটটা তৈরি করব, সেই অটো টেক্সটটা তৈরি করছি BCCI এর উপর। BCCI বলতে, BCCI যেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ভারতের ক্রিকেটের যে বোর্ড BCCI, সেই BCCI এর উপরে করব। মানে আমি BCCI লিখব, লিখে স্পেস বা এন্টার দিয়ে, স্পেস বা এন্টার নয়, এখানে F3 কিটা প্রেস করতে হয়। যদি F3 BCCI লিখে F3 কিটা প্রেস করি, তাহলে ওর এগেনস্ট যেটা লেখা আছে, মানে BCCI এর এগেনস্টে যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, সেই লেখাটা চলে আসবে। বা যদি অন্য কিছু লিখে রাখি তাহলে সেটাই আসবে। তো আমরা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া লিখে রাখবো। তাহলে কাজটা মোটামুটি বোঝা গেছে তো। কি বললাম, যে অটো টেক্সট হচ্ছে একটা, এখানে ওই অটো কারেক্টের মতোই কাজটা করতে হবে, যে একটা শর্ট নেম দিয়ে কোনো একটা ওয়ার্ড তৈরি করে রাখবো বা সেন্টেন্স, যখনই ওই শর্ট নেমটা লিখে স্পেস বা এন্টার দেবো, তাহলেই ওর ফুল নেমটা কিন্তু চলে আসবে। তো চলুন এবার দেখে নিই কীভাবে এই অটো টেক্সটটা তৈরি করতে হয়। অটো টেক্সট তৈরি করার জন্য আমাদের প্রথম যেখানে যেতে হবে, যে ট্যাবের আন্ডারে, ঠিক আছে, সেই ট্যাব হচ্ছে, আমরা যাব ইনসার্ট ট্যাবের মধ্যেই, ঠিক আছে, ইনসার্ট ট্যাবে আবার গেলাম। ইনসার্ট ট্যাবে গিয়ে তারপরে এখানে আমরা যে অপশনটাই যাব, সেটা হচ্ছে কুইক পার্টস। কিন্তু
তার আগে এখানে একটা কথা বলে রাখি যে যার ওপরে আমরা অটো টেক্সট তৈরি করব সেই ওয়ার্ডটা আমরা কিন্তু আগে এখানে লিখে রাখবো। অটো টেক্সট অটো কারেক্টের ক্ষেত্রে লিখে রাখতে হয়নি, ওখানেই দুটো জায়গা ছিল, রিপ্লেস উইথ আর রিপ্লেসের মধ্যে, তখন লিখতাম। কিন্তু এখানে ওখানে এই ডিটেলস লেখার জায়গাটা থাকে না, অতএব এই পেজের মধ্যে কিন্তু ওই ডিটেলসটা লিখে সিলেক্ট করে তবে যেতে হবে। অতএব চলুন আগে আমরা কি করব, লেখাটা লিখে নিই কোন ওয়ার্ডের ওপরে আমরা অটো কারেক্ট করতে, অটো টেক্সট করতে চাইছি। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এই যে সেন্টেন্সটা, এটা পেজের মধ্যে আগে লিখে নেব। তাহলে এটা লিখে নিচ্ছি আমি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এই লেখাটা লেখার পর যদি চান ফন্ট সাইজ একটু বড় করবেন, করে নিতে পারেন, ঠিক আছে। ফন্টের সাইজটাকে ক্লিক করে, যে এখানে ক্লিক করলে বড় হয়, ক্লিক করে ফন্ট সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। ফন্ট সাইজ বড় করলাম, অবশ্যই সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে তো কোনো কাজ হয় না। লেখাটা লিখে সিলেক্ট করে ফন্টের সাইজটা বড় করলাম, এটা সিলেক্ট করাই থাকবে, নাহলে ওই কাজটা কিন্তু আমরা করতে পারবো না যেটা করতে চাইছি, অটো টেক্সট। তাহলে লেখাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার চলে যাব কোথায়, ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে গিয়ে তারপরে এই যে দেখুন কুইক পার্টস, ক্লিক করলাম। একদম নিচের লেখাটা যেটা আছে, সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, এই লেখাটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে ছোট্ট উইন্ডোটা আসলো, এবারে এই উইন্ডোটাতেই আমাকে লিখতে হবে কোথায়, প্রথমে নেমের জায়গাটায় ওর শর্ট নেমটা লিখে দিতে হবে। কি নাম লিখতে হবে, আমরা কি তৈরি করতে চাইছি, মানে কোন ওয়ার্ডের উপরে, সেটা হচ্ছে বিসিসিআই, ঠিক আছে। বিসিসিআইয়ের উপরে, মানে বিসিসিআই লিখে যখনই F3 কিটা প্রেস করব এই লেখাটা চলে আসবে, সেই জন্য শর্ট নেম দিলাম বিসিসিআই। যদি বি দিতাম তাহলে বি লিখলেই হতো, ঠিক আছে। তো আমরা বিসিসিআই নামটাই দিচ্ছি। ওর নিচে আছে গ্যালারি, নেমের নিচে গ্যালারিতে কুইক পার্টস লেখাটা আছে না, এখানে ক্লিক করে এখান থেকে নেব অটো টেক্সট। অটো টেক্সট নিলাম, নেওয়ার পর তারপরে কি করতে হবে, এখানে ওকে করতে হবে। ওকে করলেই এই যে অটো টেক্সটটা, এটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু কম্পিউটার মেমোরিতে পার্মানেন্ট স্টোর হয়ে থেকে গেল। এটাকে যদি আমরা ডিলিট না করি তাহলে এটা কিন্তু থেকে যাবে। ডিলিট করতেই হবে এমন কোনো মানে নয়, ডিলিট করতেও পারি আবার নাও করতে পারি। যাই হোক, সেগুলো পরে আসছি। তাহলে আমরা দেখে নিই যে এটা তৈরি হয়েছে কিনা। তার জন্য কি করতে হবে, লিখতে হবে। আগের এই লেখাটাকে আপনি ডিলিটও করে দিতে পারেন যদি না রাখতে চান, ঠিক আছে। আগের লেখাটা থাকতে হবে এরকম কোনো বিষয় নয়। আমি হয়তো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এবার এখানে আমি লিখছি। কি লিখতে হবে, এখানে শর্ট নেমটা লিখতে হবে, ঠিক আছে। কি লিখবো, বিসিসিআই। বিসিসিআই লিখে F3 কিটা প্রেস করতে হবে আমাকে। ওপরের দিকে দেখবেন কিবোর্ডের যে F1 F2 F3 কিটা প্রেস করতে হবে। F3 কিটা প্রেস করলাম। প্রেস করলেই দেখুন এখানে চলে আসলে যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। যদি আমি আবারও করি বিসিসিআই দিয়ে যদি এন্টার দিই, দেখুন কিছুই আসছে না। যদি লিখি বিসিসিআই দিয়ে স্পেস দিই, কিছুই হচ্ছে না। তাহলে এন্টার বা স্পেস দিয়ে কিন্তু হবে না। কি করতে হবে, ওয়ার্ডটাকে লিখে বিসিসিআই, যে কোনো যার উপরে তৈরি করব সেই ওয়ার্ডটাকে লিখে F3 কিটা প্রেস করতে হবে। F3 কি প্রেস করছি, দেখুন আবার চলে আসলো। তো এই হচ্ছে অটো টেক্সট। অটো টেক্সট কীভাবে তৈরি করতে হয় সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আরও একবার বলে নিচ্ছি যে প্রথমে একটা যার উপরে অটো টেক্সট তৈরি করতে চাইছেন বা যেটা আউটপুট চাইছেন সেটা আগে পেজের মধ্যে লিখে নিন। লিখে নিয়ে ওটাকে সিলেক্ট করুন। লেখাটা সিলেক্ট করার পর তারপরে আবারও আমরা চলে যাব, কোথায় যেতে হবে আমাদের, ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে গেলাম। ইনসার্ট ট্যাব থেকে হচ্ছে কুইক পার্টস, কুইক পার্টস থেকে তারপরে চলে যাব সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি। এইখানে গিয়ে এন্টার করলেই অটোমেটিকলি একটা উইন্ডো চলে আসবে, যে ছোটো পপ আপ উইন্ডোটা। ওর মধ্যে প্রথমে নেমের জায়গাটায় আমাদের নামটা দিতে হবে, যে শর্ট নেমটা বিসিসিআই, আর তার নিচে যেখানে গ্যালারি লেখা আছে গ্যালারিতে সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করব, অটো টেক্সট। ওখানে কুইক পার্টস লেখাটা থাকবে, ওটা ক্লিক করে চেঞ্জ করে নেব হচ্ছে অটো টেক্সট। ওকে, নেক্সট। তারপরে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, তারপরের পার্টটাতে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে টেক্সট র্যাপিং বলে একটা পার্ট আছে, বা টেক্সট র্যাপিং বলে একটা ফাংশন আছে, যেটা আমরা এবার শিখবো বা জানবো। তো এই টেক্সট র্যাপিং করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা প্যারাগ্রাফ টাইপ করে নিতে হবে, আর ওই প্যারাগ্রাফটা টাইপ করার পর আমরা ওর উপরে এই টেক্সট র্যাপিংটা অ্যাপ্লাই করব ওয়ার্ড আর্টের মাধ্যমে। তো
তো চলুন আগে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। শর্টকাট প্যারাগ্রাফ নেওয়ার প্রসেসটা আমাদের তো জানাই আছে, যে যদি প্যারাগ্রাফ একটা বা দুটো তিনটে চারটা যটা প্যারাগ্রাফই নিই না কেন, তার জন্য যে প্রসেস অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে ইকুয়াল টু দিলাম, তারপর হচ্ছে RAND র্যান্ড লিখে ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করলাম, করে নিয়ে তারপরে এন্টার দিলাম। তাহলে দেখুন তিনটে প্যারাগ্রাফ চলে আসলো। এবার এই তিনটে প্যারাগ্রাফ আমরা একটু অ্যারেঞ্জ করে নেব। অ্যারেঞ্জ মানে এই তিনটে প্যারাগ্রাফ মিলে আমরা একটাই প্যারাগ্রাফ করে নিচ্ছি। এরকম যদি করতে চাই তাহলে কি করতে হবে, তার জন্য ফার্স্ট প্যারাটা যেখানে শেষ হয়েছে সেখানে ক্লিক করুন, প্রথম প্যারাটা, তারপর একটা স্পেস দিন, স্পেস দিলাম, দেওয়ার পরে ডিলিট বলে যে কিটা আছে কিবোর্ডের মধ্যে, ওই ডিলিট কিটা প্রেস করব। দেখুন নিচের প্যারাটা উপরে আসলো। এর কারণ হচ্ছে ডিলিট প্রেস করলে অ্যাকচুয়ালি ডান দিকে লেখাগুলো মোছে, যেহেতু ডান দিকে কোনো লেখা ছিল না সেই জন্য নিচের প্যারাটাকে উপরে তুললো। একবার ডিলিট প্রেস করে, আরেকবার ডিলিট প্রেস করলে কিন্তু ডান দিকে লেখাগুলো মুছতে শুরু করে দেবে। অতএব জাস্ট একবার ক্লিক করতে হবে। তাহলে আবারও তারপরে যে প্যারাটা যেখানে শেষ হয়েছে এখানে ক্লিক করলাম, দিয়ে স্পেস ডিলিট। তারপরে এই তিনটে প্যারাগ্রাফকে যখন একসঙ্গে করে নিলাম, তারপরে এটাকে একটু সিলেক্ট করে নেব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে জাস্টিফাই অ্যালাইনমেন্ট অ্যাপ্লাই করে নেবো। জাস্টিফাই অ্যালাইনমেন্ট ওই যে বলেছিলাম অ্যালাইনমেন্ট 4 ধরনের হয়, এই যে লেফট, তারপর হচ্ছে রাইট, সেন্টার, এই হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে কি দুদিকেই সোজা হবে প্যারাগ্রাফটা। ক্লিক করলাম জাস্টিফাই অ্যালাইনমেন্টে, এই দেখুন দুদিকটা সোজা হতো। এবারে তারপরে কি করব, এর উপরে আমরা একটা ওয়ার্ড আর্টের মাধ্যমে লেখা নিয়ে আসবো। ওয়ার্ড আর্ট, এই ওয়ার্ড আর্টটা কি, ওয়ার্ড আর্ট হচ্ছে একটা লেখার ডিজাইন বা স্টাইল। ওখানে বিভিন্ন স্টাইলিশ লেখাগুলো, বিভিন্ন কালারের বিভিন্ন স্টাইলিশ লেখা ওখান থেকে নিয়ে আসা যায়। এটা আছে কোথায়, ওই ইনসার্ট ট্যাবের আন্ডারে। তার জন্য এর ভেতরে লেখাটা নিয়ে আসবো বলে এটা কিন্তু সিলেক্ট করে রাখলে হবে না। সিলেক্ট করে থাকা, যদি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করে থাকলেই এই প্যারাগ্রাফটা চলে যাবে। তাহলে আমাদের কি করতে হবে না, এইখানে প্রথম হচ্ছে কার্সারটাকে প্লেস করে নেব, হয়তো লেখাটার মাঝখানে কার্সারটা একটা জায়গায় জাস্ট প্লেস, ক্লিক করলাম, দিয়ে এবার তারপরে চলে যাবো ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে তারপর হচ্ছে এই হচ্ছে ওয়ার্ড আর্টে ক্লিক করলাম। ওয়ার্ড আর্টে ক্লিক করলেই দেখুন এই যে বিভিন্ন স্টাইলিশ লেখাগুলো চলে এসছে। এখান থেকে আমরা যে কোনো একটা লেখা সিলেক্ট করবো। আমি একটা লেখা সিলেক্ট করলাম, লেখা একটা ওখানে স্টাইলে ক্লিক যখনই করলাম, এবার এখানে আমাকে বলছে ইউর টেক্সট হেয়ার, এখানে কিছু লিখতে হবে। তো এখানে একটা ওয়ার্ড আমি হয়তো লিখে নিচ্ছি, সেটা হচ্ছে আমি হয়তো লিখলাম MSYCTC। লিখার পরে যখন আমি এটাকে ওকে করব, দেখুন এখানে একটা লেখা চলে এসছে, ঠিক আছে। এই লেখাটাকে আমরা এবার টেক্সট র্যাপিং অ্যাপ্লাই করে এই যে বাঁ দিকে বা ডান দিকে যে গ্যাপটা আছে না, এই গ্যাপটাকে ফুলফিল করে নেব। গ্যাপটাকে ফুলফিল মানে এই যে লেখাটা মাঝখানে প্যারাগ্রাফের এসছে বলে বাঁ দিকটাও অনেকটা স্পেস দিয়ে নিয়েছে, ডান দিকেও নিয়ে নিয়েছে, এই স্পেসগুলো ফিল আপ করবো। নর্মালি একটা নিউজ পেপার বা যেখানে কোথাও বইয়ের মধ্যে একটা মাঝখানে একটা কোনো পিকচার বা ছবি থাকলে চারদিকে যেরকম লেখাগুলো থাকে, এখানেও সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাইছি। আর ওটা করার জন্য আমাকে টেক্সট র্যাপিং করতে হবে। এই টেক্সট র্যাপিং করার জন্য এবার যে কাজটা করবো সেটা অবশ্যই এই যে ওয়ার্ড আর্টের লেখাটা নিলাম ওটা সিলেক্ট থাকতে হবে। ওটা যদি সিলেক্ট না থাকে তাহলে উপরে ওই যে ফরম্যাট বলে যে ট্যাব আসবে ওটা কিন্তু আসবে না। তাহলে ওই লেখাটাকে সিলেক্ট করে রাখলাম, সিলেক্ট করে চলে যাবো ফরম্যাট ট্যাব। ফরম্যাট ট্যাবের মধ্যে তারপরে আমরা চলে যাব হচ্ছে যে ডান দিকে দেখবেন টেক্সট র্যাপিং বলে একটা লেখা আছে, ফরম্যাট ট্যাবেরই ডান দিকে, ঠিক আছে, ওই ট্যাবের আন্ডারেই ডান দিকে যাবেন। টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে ওখান থেকে বিভিন্ন অপশনগুলো পাবেন। এখান থেকে প্রথমে নিলাম আমি হয়তো টাইট, ক্লিক করলাম। দেখুন এইটার ডিফারেন্সটা হচ্ছে যে কি হলো, এখন আগে যেরকম ছিল এখন হয়ে গেল লেখাটা যেরকম ডিজাইনটা আছে ঠিক সেইভাবেই কিন্তু লেখাটা গ্যাপটা বা স্পেসটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এটাকে লেখাটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছি, দেখুন অটোমেটিকলি লেখাগুলো সরে যাচ্ছে। এমনি যে প্যারাগ্রাফের লেখাগুলো ওগুলো সরে অটোমেটিকলি ওকে জায়গা করে দিচ্ছে, লেখাটা যেরকম আছে ঠিক সেরকম জায়গাটাই কিন্তু করে দিচ্ছে। এটা গেল হচ্ছে টাইট। আবার ওই টেক্সট র্যাপিংয়ে ক্লিক করলাম, নিলাম স্কোয়ার। এখন কি হলো দেখুন চারকোনাভাবে জায়গাটা ছেড়ে দিচ্ছে, ওই লেখাটার এগেনস্টে চারকোনাভাবে লেখাটাকে ছেড়ে দিচ্ছে, ঠিক গেল। দিয়ে তারপরে আবার এখানে হয়তো আমি ক্লিক করলাম, ক্লিক করে ইন ফন্ট অফ টেক্সট, ইন ফন্ট মানে সামনের দিকে লেখাটা চলে আসবে। তো এইরকম করে বিভিন্ন ইফেক্টগুলো আমরা কিন্তু নিতে পারি। তার একটা হচ্ছে থ্রো, টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে যে থ্রোতে ক্লিক করব, থ্রোতে ক্লিক করলাম,
এটা অনেকটা হচ্ছে ওই টাইড বলে যে টেক্সট র্যাপিং নিয়েছিলাম তার মতোই। ওকে, তো এই হচ্ছে টেক্সট র্যাপিং। এবার এই যে লেখাটা আসলো ওয়ার্ড আর্টের লেখাটা, এর উপরে আমরা 3D ইফেক্ট অ্যাপ্লাই করব। 3D ইফেক্ট কোথা থেকে পাওয়া যায়? 3D ইফেক্ট হচ্ছে এই যে ফরম্যাট বলে ট্যাবটা এসছে, এর আন্ডারেই আছে এই যে দেখুন 3D ইফেক্ট। অবশ্যই লেখাটা সিলেক্ট থাকতে হবে, ওই ওয়ার্ড আর্টের লেখাটা সিলেক্ট করে ফরম্যাট ট্যাব 3D ইফেক্ট, এখান থেকে আমরা যে কোনো একটা ইফেক্ট নিতে পারি, যে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আছে এখান থেকে একটা ইফেক্ট আমি নিলাম, একটা ইফেক্ট নিলাম। নেওয়ার পরে এবারে এই ইফেক্টের মধ্যে কালার দিতে হবে, মানে এখানে দুটো কালার দিতে পারি, সামনের দিকে একটা কালার, ব্যাকগ্রাউন্ডে ওই যে ইফেক্ট এসছে ওর উপরে আর একটা কালার। কী করে দেবো? তার জন্য আবার ওই 3D ইফেক্টেই যাব, নিচের দিকে দেখুন 3D কালার আছে, 3D কালারে গেলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের পেছনেরটার একটা আলাদা কালার নিলাম, দেখুন পেছনের কালারটা আলাদা হয়ে গেল। এবার সামনের এখানে যদি কালার দিতে চাই, এই সামনের কালারটা দেওয়ার জন্য আবার ওই ফরম্যাট ট্যাবের মধ্যেই একদম ওখানে দেখুন সেভ ফিল বলে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখান থেকে প্রচুর কালারগুলো দিতে পারি আমরা। তাছাড়াও নিচের দিকে যে পিকচার, গ্রেডিয়েন্টস, টেক্সচার, প্যাটার্ন এই সমস্তগুলো আছে এগুলো কিন্তু নিতে পারি। এখান থেকে যদি টেক্সচারগুলোতে যাই, এই যে টেক্সচারের মধ্যে যে মানে যে কালারটাই যাচ্ছি দেখুন সেরকম ডিজাইনটা কিন্তু ওখানে চলে আসছে, সেটা হচ্ছে টেক্সচার। টেক্সচারটা নিতে পারি, বা এই টেক্সচার ছাড়াও যদি গ্রেডিয়েন্টসে যাই বা পিকচারে যাই সেগুলোও নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে একটা টেক্সচার আমি নিলাম, টেক্সচারটা একটা যে কোনোটাতে ক্লিক করলাম, আমি কালারে ক্লিক করলাম, টেক্সচার আসলো। আবার সেভ ফিলে গেলাম, ওখান থেকে যদি আমরা গ্রেডিয়েন্টসে যাই, গ্রেডিয়েন্টসে মোর গ্রেডিয়েন্টসে গিয়ে এখানে দুটো কালারকে মিক্স করতে পারবো, যে দুটো কালার গেলাম, এখান থেকে একটা কালার আলাদা আলাদা দুটো কালার নিলাম, এই যে কালার দুটো নিলাম, তারপরে আবার এই কালারটা নিলাম, নিয়ে এই যে নিচের যে কোনো একটা স্টাইলে ক্লিক করলাম, ক্লিক করে তারপরে নিচের কালারটাতে ক্লিক করে কি করতে হবে, ওকে, এরকম সেম ডিজাইনটা এখানে চলে আসলো। এই হচ্ছে 3D ইফেক্ট। ওকে, গেল। এবারে হচ্ছে আমি একটু বলিনি যে আমি যখন অটো টেক্সটটা তৈরি করেছিলাম, অটো টেক্সটটাকে যদি আমরা ডিলিট করে দিতে চাই সেটাও কিন্তু করতে পারি। তো সেই অটো টেক্সট ডিলিট করতে গেলে কোথায় যেতে হবে? অটো টেক্সট ডিলিট করার জন্য আবার আমাকে যেতে হবে ইনসার্ট ট্যাব থেকে চলে যাব হচ্ছে কুইক পার্টসের মধ্যে এখন আর ওই সেভ সিলেকশন টু কুইক পার্টস ওইটাতে যাব না, এখন যাব হচ্ছে বিল্ডিং ব্লকস অর্গানাইজার লেখাটাতে। এই বিল্ডিং ব্লকস অর্গানাইজার লেখাটাতে যখনই ক্লিক করব, এখান থেকে আমরা নিচের দিকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমার যে অটো টেক্সট ছিল সেইটা। আমাদের অটো টেক্সটের নামটা কি ছিল? বিসিসিআই নামে যে অটো টেক্সটটা ছিল, এই বিসিসিআই অটো টেক্সটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপরে নিচের দিকে এই যে ডিলিট অপশনটা আছে, ডিলিটে ক্লিক করব, তারপরে ইয়েস করে তারপর ক্লোজ করে বেরিয়ে যাব। তারপরে এখানে যদি আমরা লিখি বিসিসিআই দিয়ে F3 কিটা প্রেস করি, তাহলে কিন্তু আর আসবে না। ওকে, বিসিসিআই লেখার পরে F3 প্রেস করলে কিন্তু আর আসবে না, যেহেতু আমরা এটাকে ডিলিট করে নিয়েছি। ওকে, নেক্সট, তারপরের পার্টটা চলে যাচ্ছে। এবার আমরা তারপর এখানে আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে এই ডকুমেন্টটাকে প্রোটেক্ট কীভাবে করতে হয়। আগের দিন আমরা সেভের পাসওয়ার্ডটা দেখেছিলাম, আজকে আমরা প্রোটেক্ট করব এটাকে, মানে হচ্ছে রিড অনলি প্রোটেকশন যেটাকে বলে। এই রিড অনলি প্রোটেকশনের জন্য যেতে হবে সেটা হচ্ছে রিভিউ বলে ট্যাব আছে সেইটাতে। রিড অনলি প্রোটেকশন মানে ফাইলটা আমার যে কেউ ওপেন করতে পারে, দেখতে পারে, কিন্তু ওই ফাইলটাতে কোনো রকম এডিটিং করতে পারবে না। যা লেখা আছে ওই লেখাগুলোকে না মুছতে পারবে, না নতুনভাবে ওখানে কোনো কিছু লিখতে পারবে। এটাকেই বলা হয় রিড অনলি প্রোটেকশন। রিড করতে পারবে কিন্তু রাইট করতে পারবে না। তার জন্য যেতে হবে রিভিউ ট্যাব থেকে একদম ডান দিকে দেখুন লেখা আছে প্রোটেক্ট ডকুমেন্ট থেকে তারপরে এখানে চলে যাব রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যান্ড এডিটিং এই লেখাটাতে ক্লিক করলাম। সেকেন্ড অপশন এই যে এখানে লেখাটা আছে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দি ডকুমেন্ট, এই লেখাটাতে টিক মার্ক দিতে হবে, চেক বক্সটাতে ক্লিক করলাম। নিচে একটা বাটন এসছে ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এন্টার নিউ পাসওয়ার্ড, এখানে একটা যে কোনো পাসওয়ার্ড দিলাম আমি হয়তো, ঠিক আছে। রিএন্টার পাসওয়ার্ড টু কনফার্ম, আবার নিচেরটাতে পাসওয়ার্ডটা দিতে হবে, রিএন্টার পাসওয়ার্ড টু কনফার্ম দিলাম, আবার দিয়ে তারপরে ওকে করতে হবে। ওকে করলাম, ওকে করে এবার দেখুন এখানে যদি লিখি আর কিন্তু কোনো কিছু লিখছে না, ডিলিট করছি সিলেক্ট করে, ডিলিটও হচ্ছে না। এই সিলেক্ট করলাম, ডিলিট হচ্ছে না, লিখছি লিখছে না,
তাহলে এই হচ্ছে রিড অনলি প্রোটেকশন। এবার এই প্রোটেক্টটাকে যদি আমরা তুলে দিতে চাই তার জন্য কি করতে হবে, এই যে ডান দিকে দেখুন স্টপ প্রোটেকশন লেখাটা আছে, এখানে ক্লিক করলেই পাসওয়ার্ড চাইবে। এখান থেকে করতে পারি, বা এই উইন্ডোটা যদি না থাকে তাহলে এটাকে বন্ধ, এটাকে মানে যদি না থাকে তাই ক্লোজ থাকে, ওটা কী করতে হবে, নিয়ে আসতে হবে কোথা থেকে, আবার ওই রিভিউটা প্রোটেক্ট ডকুমেন্ট রেস্ট্রিক্ট ফরম্যাটিং, ওটাতে ক্লিক করলেই ওই উইন্ডোটা চলে আসবে। এবার এইখান থেকে স্টপ প্রোটেকশানে যখনই ক্লিক করব, আমি ক্লিক করছি স্টপ প্রোটেকশানে, দেখুন এইখানে পাসওয়ার্ড চাইছে। অতএব যে পাসওয়ার্ডটা জানে না সে কিন্তু আনপ্রোটেক্ট করতে পারবে না। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে ওকে করছি। এটা আনপ্রোটেক্ট হয়েছে, কী করে বুঝবো, দেখুন আমি লিখছি, দেখুন আবার লিখছে, তার মানে এটা আনপ্রোটেক্ট হয়ে গেছে। বা এটাকে সিলেক্ট করে যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিটও হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে রিড অনলি প্রোটেকশন। এবার সেভ যদি করতে চাই ফাইলটাকে কীভাবে সেভ করতে হয় আবার একবার বলে নিচ্ছি। অফিস বাটনে গিয়ে সেভে গিয়ে যদি কোথায় সেভ করবো সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই তাহলে ডেস্কটপে গেলাম, দিয়ে এখানে একটা কোনো ফাইলের নাম দিলাম, যে কোনো একটা ফাইলের নাম দিতে হবে, ফাইল নেম দিয়ে সেভ করতে হবে, তাহলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। তো ওকে স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই ছিল। এই ছিল আমাদের যে 2 নম্বর লেসনের ক্লাসগুলো, সেইটা এইগুলো আমরা একটু ভালো করে দেখে নেব। তারপরে যদি এখানে কোনো প্রবলেম থাকে সেগুলো অবশ্যই আমরা সলভ করে নেব। তো আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসগুলো এরপরে আবারও আমরা এর পরের যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আবারও শুরু করব ক্লাস। তো আজ এই পর্যন্তই। ওকে, বাই, থ্যাংক ইউ।